জাগো মানুষ জাগো, মানুষ জাগো, জাগো মানুষ জাগো, মানুষ জাগো, জাগো মানুষ জাগো। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। আজ বিশ্ব পরিবেশ দিবস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন। এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। প্রিয় শ্রোতা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি টক শো আমাদের কথা। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনার আয়োজনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব অনিমেষ বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, ধরিত্রী রক্ষায় আমরা ধরা বরগুনার সভাপতি ডাক্তার আজমিরি বেগম, সনাক বরগুনার সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ও সনাক বরগুনার পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনির হোসেন কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় আমি কাজী সেলিনা হোসেন। শ্রোতা জরিপ অনুযায়ী লোকবেতারের 4 লক্ষাধিক শ্রোতা রয়েছে। আশা করি সবাই সাথে আছেন। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। বন্ধুরা, আমরা প্রথমেই সনাক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের কাছ থেকে শুনতে চাই পরিবেশ রক্ষায় আপনাদের ভাবনা কি। ধন্যবাদ। পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে এবং পরিবেশ বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে দ্রুত সবুজ রূপান্তরের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে অন্য দেশের জন্য অনুকরণীয় হিসাবে আজারবাইজানের বাকু শহরকে 2026 সালের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক নির্বাচন করা হয়েছে। এবারের পরিবেশ দিবসে জলবায়ু পরিবর্তনকে মূল প্রতিপাদ্য করা হয়েছে। এখন ওই জলবায়ু পদক্ষেপের সময় স্লোগানকে সামনে রেখে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অভিযোজনের জন্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে গুরুত্ব আরোপ করা হয়েছে। ক্রমবর্ধমান জলবায়ু অভিঘাত এবং জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে 2026 সালের বিশ্ব পরিবেশ দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যাধিক জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ, পরিবেশ দূষণ ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, এবং এর সমাধানের মূল চাবিকাঠি হল নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর। বিজ্ঞান বলছে পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়াতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ বর্তমান নির্গমন হারের অর্ধেকে এবং 2050 সালের মধ্যে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এটি অর্জন করতে হলে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত হ্রাস করতে হবে এবং পরিচ্ছন্ন, সহজলভ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানির উৎস যেমন সৌর, বায়ু ও পানি থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু আইনের ঘাটতি, বিদ্যমান আইনের সীমিত প্রয়োগ
এবং পরিবেশ বান্ধব বিনিয়োগ অবকাঠামোর অভাব নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর সহ বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই খাতগুলোতে অনিয়ম, দুর্নীতি সম্পর্কে জনসচেতনতার ঘাটতি ও বিদ্যমান। তাই সবাই মিলে জনগণকে সচেতন করতে হবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লোকবেতার FM 99.2। শুনছেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত টক শো আমাদের কথা। পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব মনির হোসেন কামাল। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নির্গমন হ্রাস করে পরিবেশকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে পারলে আমরা উপকৃত হব। আপনার কাছে জানতে চাই, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। জলবায়ু অভিযোজনের একটি কার্যকর উপায় হল জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন দ্রুত হ্রাস করা। জীবাশ্ম ভিত্তিক উৎস থেকে দ্রুত নবায়নযোগ্য উৎসে স্থানান্তর একটি অন্যতম মাধ্যম। বিশ্বব্যাপী মোট উৎপাদিত বিদ্যুতে নবায়নযোগ্য জ্বালানির অবদান 30% বেশি হলেও বাংলাদেশে তা দীর্ঘদিন ধরে 5%-ও কম। বর্তমানে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট বিরাজ করছে। বাংলাদেশ বছরে $12 বিলিয়ন জীবাশ্ম জ্বালানি আমদানিতে খরচ করলেও সরবরাহ ব্যবস্থায় সংকটের কারণে আরও $2.2 বিলিয়ন অতিরিক্ত খরচ করতে হবে। এই সংকট বাংলাদেশের মতো জীবাশ্ম জ্বালানি নির্ভর দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের এক অনন্য সুযোগ তৈরি করেছে। তবে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও এই খাত সংশ্লিষ্ট ব্যবসার প্রসারে বিবিধ প্রতিবন্ধকতা বিদ্যমান। বাংলাদেশে কোনো আধুনিক বা যুগোপযোগী সমন্বিত জ্বালানি নীতি নেই। 1996 সালে প্রথম জ্বালানি নীতি প্রণয়ন করা হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে এটি কার্যকারিতা হারিয়েছে। একটি কার্যকর নীতির অভাবে বাংলাদেশের জ্বালানি খাত অপরিকল্পিতভাবে ব্যয়বহুল ও আমদানি নির্ভর হয়ে উঠেছে। 2025 সালে সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়ন করল। জ্বালানি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে একটি সময় উপযোগী ও সমন্বিত জ্বালানি নীতি না থাকার চ্যালেঞ্জের কথা বলছেন। চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল জীবাশ্ম থেকে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরে সরকারের নীতি স্পষ্ট নয়। বিশেষ করে সমন্বিত জ্বালানি নীতি না থাকায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও এর উৎপাদনে সরকারের গুরুত্ব স্পষ্ট নয়। এই সুযোগে দেশের জ্বালানি মহাপরিকল্পনা, এই সংক্রান্ত নীতি ও প্রকল্প বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক জীবাশ্ম জ্বালানি লবিস্ট ও প্রতিষ্ঠানের স্বার্থের দ্বন্দ্ব ও অনৈতিক প্রভাব বিস্তার অব্যাহত থাকার ঝুঁকি রয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ভিন্ন ভিন্ন। একদিকে জ্বালানি মহাপরিকল্পনা জীবাশ্ম জ্বালানি নির্ভর রাখা হয়েছে এবং উৎপাদকদের জন্য প্রণোদনাও দেয়া হয়েছে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে 20 থেকে 60% পর্যন্ত শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর আরোপ এবং ভর্তুকি ও প্রণোদনার অভাব ব্যবসায়ীদের এই খাত থেকে বিনিয়োগ বিমুখ রেখেছে। সৌর প্যানেলের মেয়াদ শেষে নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে কোনো বিধিমালা নেই। ফলে সোলার থেকে উদ্ভূত বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা হবে তার সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। এই খাতের প্রসারের জন্য আঞ্চলিক সহযোগিতার ঘাটতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত যন্ত্রপাতি দেশের অভ্যন্তরে উৎপাদনের সক্ষমতাও তৈরি হয়নি। বাস্তবায়িত নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি বিরাজমান। এ অবস্থায় বাংলাদেশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জনাব মনির হোসেন কামাল, আপনাকে ধন্যবাদ। সনাকের বরগুনা সভাপতি জনাব আনিসুর রহমান, আপনি একজন আইনজীবী। আপনার কাছে পরিবেশ সংরক্ষণে আইনি ঘাটতি সম্পর্কে জানতে চাই। বাংলাদেশ সরকার বিগত দশকগুলোতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বারোপ করলেও জলবায়ু অভিযোজনের জন্য পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে
পর্যাপ্ত গুরুত্ব আরোপ করেনি। 2024 সালের পরিবেশ সুরক্ষায় দক্ষতা সম্পর্কে ইন্ডেক্সে বাংলাদেশ 100-তে মাত্র 28.1 নম্বর পেয়ে বিশ্বের 180টি দেশের মধ্যে 175তম হয়েছে। পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও পরিবেশ কেন্দ্রিক অপরাধ সংগঠিত হয়েই চলছে। নদী, খাল, জলাভূমি দখল, নদ নদীতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ হয়নি। প্লাস্টিক, পলিথিন এবং শিল্প কারখানার বর্জ্য থেকে মাটি, পানি ও বায়ু দূষণ অব্যাহত রয়েছে। বনভূমি দখল, পাহাড় কর্তন এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ আহরণ অব্যাহত রয়েছে। আইনের দুর্বলতার পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত আইনের প্রয়োগ খুবই সীমিত। বিশেষ করে পরিবেশ আদালত আইন 2010 অনুসারে পরিবেশ সংরক্ষণের জনস্বার্থে ভুক্তভোগী ও সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি পরিবেশ আদালতে মামলা করার সুযোগ নাই। মামলা করতে হলে প্রথমে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করতে হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের লিখিত রিপোর্টের ভিত্তিতে পরিবেশ দূষণ ও অপরাধ সংক্রান্ত মামলা করা যায়, যা সংক্ষুব্ধ নাগরিক বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় অন্তরায় বা প্রতিবন্ধকতা। এই আইনি সীমাবদ্ধতার কারণে ঢাকা এবং চট্টগ্রামে 2003 সাল থেকে কার্যক্রম শুরু করা 2টি পরিবেশ আদালতে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর আওতায় মাত্র 592টি মামলা হয়েছে, যা এই সময়ে সংগঠিত অপরাধ ও অনিয়মের তুলনায় অত্যন্ত নগণ্য। অন্যদিকে প্রতিটি জেলায় পরিবেশ আদালতের কার্যক্রমের প্রয়োজনীয়তা থাকলেও তা স্থাপিত হয়নি। পরিবেশ দূষণ সহ সংক্রান্ত বিবিধ অনিয়ম বিবেচনায় নিয়ে পরিবেশ অধিদপ্তর নিজে মামলা করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তবে এ সকল মামলার রায়ে অধিকাংশ আসামিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অব্যাহত পরিবেশ সংক্রান্ত অপরাধ, দূষণ ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আসামিদের আর্থিক জরিমানার কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। কার্যত সংক্ষুব্ধ নাগরিকের আইনগত সহায়তার সুযোগ না থাকায় দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এবং দূষণ জনিত মৃত্যু দিন দিন বেড়েই চলছে। শুধু বায়ু দূষণজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর 1 লাখের অধিক মানুষের মৃত্যু হয়। বিভিন্ন উদ্যোগের পরও অনিয়ম দুর্নীতির কারণে শালবন উজাড় হচ্ছে। অন্যদিকে জলাভূমির দখল, দূষণ ও বন উজাড়ের কারণে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক অভিযোজনের সুযোগ হ্রাস পাচ্ছে। সার্বিকভাবে পরিবেশের ক্ষতির কারণে একদিকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন ও টিকে থাকার ক্ষমতাও হ্রাস পাচ্ছে। ধন্যবাদ সনাকের সভাপতি মহোদয়কে। আমাদের সাথে আছেন ধরিত্রী রক্ষায় আমরা ধরার বরগুনা সভাপতি ডাক্তার আজমিরি বেগম। পরিবেশ রক্ষায় আপনি ব্যক্তিগতভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছেন, সেই সঙ্গে আপনি একজন চিকিৎসক। আপনার কাছে জানতে চাই, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে? আজ বিশ্ব পরিবেশ দিবস, সবাইকে জানাই শুভেচ্ছা। এই দিবসটি হোক আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার প্রেরণা। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমরা, আর বসে থাকার নয়। পরিবেশ দিবসে আমাদের ভাবনা হবে কৃত্রিম ভাবনার চেয়ে প্রকৃতি ভিত্তিক ভারসাম্যের উপরে জোর দেওয়া। এজন্য বনায়ন, জীব বৈচিত্র্যতা রক্ষা, জীবাশ্ম জ্বালানির কম ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, কৃত্রিম প্লাস্টিক, রাসায়নিক পদার্থের নিয়ন্ত্রিত ব্যবহার করে নিরাপদ পৃথিবী নিশ্চিত করা। বাংলাদেশ এখন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ভীষণভাবে পিছিয়ে আছে। ল্যান্ডফিল ও ময়লার ভাগাড়গুলো মিথেন সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গমনের উৎসে পরিণত হয়েছে। বাংলাদেশে জাতীয়ভাবে নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য
পৃথকীকরণ সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদানে সক্ষমতা ও সময়ের ঘাটতি রয়েছে অনেক। বরগুনায় ভীষণভাবে বর্জ্যের দখলে, বাড়ির আশপাশ সহ নালা নর্দমা খালগুলো সবই প্রায় বদ্ধ হয়ে আছে। এজন্য জনগণের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সঠিকভাবে সরকারি বেসরকারি পর্যায়ে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে। বর্জ্য ব্যবস্থাপনায় বরগুনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? বরগুনা ভীষণভাবে বর্জ্যের দখলে, বাড়ির আশপাশ সহ নালা নর্দমা খালগুলো সবই প্রায় বদ্ধ হয়ে গেছে বর্জ্যে। এজন্য জনগণের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আসিয়ান্তাস ফাউন্ডেশন সচেতনতার কাজটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এ ব্যাপারে অনেকটা আশার আলো দেখা যাচ্ছে, তবে সম্পূর্ণই নিয়ন্ত্রণে আসেনি। এবারে আসি বরগুনায় কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা নিতে হবে। হেলোবুনিয়ায় বর্জ্য নিষ্কাশনের প্ল্যান্টটি দ্রুতই চালু করতে হবে। বহু টাকা ব্যয়ে প্ল্যান্টটি করা হয়েছে, কিন্তু সে অকার্যকর হয়ে আছে। সোনাখালীতে উন্মুক্ত স্থানে যে বর্জ্য ফেলা হচ্ছে সেখানেও উন্নত পদ্ধতি চালু করতে হবে। বর্জ্য নিষ্কাশনের জন্য জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনগণের মধ্যে, ছাত্রদের মধ্যে, স্কুল কলেজের ভিতরে এর প্রচারণা বাড়াতে হবে। যত্রতত্র ময়লা ফেলার জন্য কিছু জবাবদিহিতা এবং জরিমানারও ব্যবস্থা থাকতে পারে। বর্জ্য নিষ্কাশনে জৈব অজৈব আলাদা করার ব্যবস্থা উৎস স্থলে করলে বেশি ভালো হবে। সময়ের সাশ্রয় এবং টাকা পয়সারও সাশ্রয় হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং বরগুনায় আরো কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন অকার্যকর কিছু ডাস্টবিন চালু করতে হবে এবং অল্প দূরত্বে কিছু কিছু ডাস্টবিনও তৈরি করতে হবে, যেটা আর প্রয়োজনীয়তা আমরা কাজ করতে যে ভীষণভাবে অনুভব করেছি এবং জনগণও এটা চায়। কখনো কখনো তারা স্কুলের পাশে, বাড়ির পাশে ময়লা ফেলে, তারা বলে ডাস্টবিন পাবো কোথায়। অতএব এটাকে আমাদের গুরুত্বের সাথে রাখা দরকার। জনগণের সচেতনতা সহ নিষ্কাশন পদ্ধতি ঠিক মতো করলে বরগুনাকে আমরা বর্জ্যমুক্ত করতে পারবো, নিরাপদ করতে পারবো এবং তাতে বরগুনার জনগণই ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব অনিমেষ বিশ্বাস। আপনার কাছে জানতে চাই, পরিবেশ রক্ষায় সরকার তথা প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরিবেশ রক্ষায় কি করা যেতে পারে? পরিবেশ রক্ষায় বরগুনা জেলা প্রশাসন ক্ষণে অভিযান পরিচালনা করে থাকে। জেলা প্রশাসন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং এছাড়া নদী ও জলাশয় রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। বরগুনা জেলার খাদ্য নদী সহ বিভিন্ন নদী দখল ও দূষণের সমস্যার বিরুদ্ধে প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নদী দখল মুক্তকরণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা এবং প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে। এছাড়া পরিবেশ সচেতনতা কার্যক্রমে জেলা প্রশাসন বিভিন্ন সময় অংশগ্রহণ করে থাকে। বিশ্ব পরিবেশ দিবস সহ বিভিন্ন পরিবেশ বিষয়ক কর্মসূচিতে জেলা প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে এবং নদী ও খাল দূষণমুক্তকরণে এবং দূষণমুক্ত করার দাবিতে আয়োজিত সকল কর্মসূচিতে জেলা প্রশাসনের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম নিয়ন্ত্রণে যে কোনো ধরনের অবৈধ ইটভাটা এবং বন উজাড় করার মতো এবং পরিবেশ দূষণমূলক কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসন বিভিন্ন সময় নজরদারি এবং আইন প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে থাকে। সংক্ষেপে বলতে গেলে বরগুনা জেলা প্রশাসনের পরিবেশ রক্ষামূলক কর্মকাণ্ডের প্রধান ক্ষেত্রগুলো হল
মৎস্য সম্পদ সংরক্ষণ, নদী ও জলাশয় রক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করা। এছাড়া পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করা যেতে পারে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে বাজার ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি এটা বৃদ্ধি করা প্রয়োজন এবং বিকল্প পণ্যের ব্যবহারে জনগণকে উৎসাহিত করা প্রয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ ঘটানো, রাস্তার পাশে, নদীর তীরে, বাঁধের পাশে, উপকূলীয় এলাকায় অধিক পরিমাণে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো যেতে পারে। উপকূলীয় বন সংরক্ষণ করা, ম্যানগ্রোভ এবং অন্যান্য উপকূলীয় বনাঞ্চল রক্ষা করা এবং নতুন বনায়ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো যেতে পারে। পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্বাসন, পুনর্ব্যবহার এবং সঠিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা, রিসাইক্লিং সিস্টেম গড়ে তোলা একান্ত আবশ্যক এবং নদী দূষণ প্রতিরোধ করা, শিল্প বর্জ্য, পলিথিন এবং অন্যান্য আবর্জনা যাতে নদীতে ফেলা না হয় এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা এবং জনগণকে সজাগ করা এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানার আওতায় আনা এবং পরিবেশ শিক্ষা ও সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা। স্কুল, কলেজ, মসজিদ, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের অভিযোজন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় টেকসই অবকাঠামো, আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ প্রস্তুতি জোরদার করা যেতে পারে। খাল ও জলাশয় পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ করে প্রাকৃতিক জল প্রবাহ ফিরিয়ে আনা যেতে পারে এবং এই উদ্দেশ্যে বরগুনা জেলায় অসংখ্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেগুলো চলমান আছে। সৌরশক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে। সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপনে উৎসাহিত করা যেতে পারে। নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণদের সম্পৃক্ত করে কমিউনিটি ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। আপনার কাছে জানতে চাই, পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর বরগুনায় কী ধরনের কাজ করছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরিবেশ রক্ষায় কি করা যেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় 2024 সালের ডিসেম্বর থেকে বরগুনা জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু করেছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা। এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় প্রায় 2700 কেজি পলিথিন জব্দ করেছে, যদিও বরগুনা জেলায় কোনো পলিথিনের কারখানা নেই। এছাড়াও বায়ু দূষণ রোধে বরগুনা জেলা কার্যালয় নিয়মিত তদারকি কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। আপনারা জানেন বরগুনা জেলায় অবৈধ কয়লার চুল্লি রয়েছে। এখন পর্যন্ত 3টি কয়লার চুল্লিকে 2বার মোবাইল কোর্ট করে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটার বায়ু দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা যে সকল ইটভাটা পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এছাড়া বরগুনা একটি সমস্যা মাঝে মাঝে উদ্রেক হয়, তা হলো অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসার বার তৈরি করা হয়। আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম করি। এখন পর্যন্ত 2বার উচ্ছেদ কার্যক্রম করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রমে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় নিয়মিত অংশগ্রহণ করে থাকে। এর অংশ হিসাবে বরগুনা জেলার ডায়াগনস্টিক মালিক সমিতি, ব্যবসায়িক সমিতি সবার সাথে একাধিকবার বরগুনা জেলা কার্যালয়ে সচেতনমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া বাজারে ক্লিনিং প্রোগ্রাম এবং র্যালি বন্ধ করা হয়েছে যাতে নিষিদ্ধঘোষিত পলিথিন না ব্যবহার করা হয়। পরিবেশ দূষণ রোধে পরিবেশ রক্ষায় আমরা
সরকার পক্ষ থেকে যতই কঠোর আইন প্রণয়ন করি না কেন এবং যতই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে পরিবেশ সুরক্ষা কখনোই সম্ভব হবে না। পরিবেশ সুরক্ষার মূল কাজ করতে হলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং এই সচেতনতার কার্যক্রম হিসাবে আমি মনে করি নিয়মিত মোবাইল কোর্টের পাশাপাশি আমাদের যারা স্টেক হোল্ডার আছে, ব্যবসায়ী সমিতি, ডায়াগনস্টিক মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতি এবং সাধারণ জনগণ, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার করব না, ইটভাটায় কয়লা ব্যবহার করব, কাঠ ব্যবহার করব না এবং যে অন্যান্য আইন কানুন আছে সেগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করব। এবং এর অংশ হিসাবে সবচেয়ে যেটা বেশি করা যেতে পারে পরিবেশ সুরক্ষায় আমাদের আগামী প্রজন্মের জন্য স্কুল, কলেজ এবং মাদ্রাসায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লোকবেতার FM 99.2। শুনছেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত টক শো আমাদের কথা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সরকারের সহযোগী প্রতিষ্ঠানসমূহ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বিবিধ কার্যক্রমের আয়োজন করলেও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা, সুশাসনের ঘাটতি ও অনিয়ম দুর্নীতি সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে আইন থাকলেও আইনের প্রয়োগ নিশ্চিতে বিবিধ শ্রেণী পেশার নাগরিকের পক্ষ থেকে পর্যাপ্ত চাহিদা তৈরি হয়নি। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে নীতিগতভাবে গুরুত্ব আরোপ না করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইনের কার্যকর প্রয়োগ করা হয়নি। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে। সনাক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। এই প্রেক্ষাপটে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের কাছে আপনার কোনো দাবি বা সুপারিশ আছে কিনা? আমার কাছে জানতে চাওয়া হচ্ছে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের কাছে আমার কোনো দাবি বা সুপারিশ আছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে আমার দাবি হচ্ছে, এক, জীবাশ্ম ভিত্তিক উৎস থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য একটি সময় উপযোগী ও সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে। 2, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই খাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর হ্রাস করতে হবে এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে। 3, নবায়নযোগ্য জ্বালানির সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। 4, কার্যকর জলবায়ু প্রশমনের জন্য বৈদ্যুতিক যানবাহন ও সোলার প্যানেল, ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশকে বর্জ্য ব্যবস্থাপনা 2021-এর আওতায় বর্জ্যের শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত করতে হবে। 5, পরিবেশ আদালত আইন 2010 সংশোধন করে পরিবেশ সংরক্ষণে বা জনস্বার্থে ভুক্তভোগী ও সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ আদালতে সরাসরি মামলা করার সুযোগ তৈরি করতে হবে। 6, পরিবেশ বিষয়ক সংগঠিত অপরাধ বন্ধে বিদ্যমান আইনে কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। 7, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত আইন, নীতি ও পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্ব আরোপ করতে হবে। 8, জলাভূমি দখল ও বন উজাড় বন্ধের মাধ্যমে পরিবেশের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক অভিযোজনের সুযোগ বৃদ্ধি করতে হবে। 9, প্লাস্টিক দূষণ সহ অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা থেকে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। 10, দুর্যোগের ফলে সৃষ্ট বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে তার নির্দেশনা সম্বলিত একটি
দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রোটোকল প্রস্তুত করতে হবে। 11 পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি সহ বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকারের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিশেষে জ্বালানি ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই খাতগুলোতে সংগঠিত অনিয়ম, দুর্নীতি তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে। প্রিয় শ্রোতা, আমরা টিআইবি ও সনাকের কাছ থেকে কিছু দাবির কথা শুনলাম, কিছু সুপারিশও পেয়েছি। আশা করি সরকার তথা কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আসুন আমরা সবাই পরিবেশ সংরক্ষণে কাজ করি, জনগণকে সচেতন করি, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করি। বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টক শো আমাদের কথা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনার আয়োজনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লোকবেতারের সাথেই থাকুন। জাগো মানুষ জাগো, মানুষ জাগো, জাগো মানুষ জাগো, মানুষ জাগো, জাগো মানুষ জাগো। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। জাগো মানুষ জাগো, জাগো তরুণ জাগো, জাগো যৌবন। যত বঞ্চনা, দারিদ্র, অন্যায়, অবিচার, প্রাণ ভরে বাঁচবার সবটুকু অধিকার লুটলে লুটলে দুর্নীতি, কালো হাতে দুর্জন। জাগো আর দেরি নয়, জাগো দুর্নীতি রোখো। মানুষ জাগো, জাগো মানুষ জাগো। নিসা 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 গাসা নিসা গামা গাসা, নিসা 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 গাসা নিসা গামা 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 গাসা। নিজা গামা বানি বাধানি বামা বাগামা গাজা। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, একসাথে সোচ্চার প্রতিবাদ আরো জোর। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, একসাথে সোচ্চার প্রতিবাদ আরো জোর। নির্ভয়ে মনে নেই সংশয়, মোরা টুটাবো তিমির রাত, মোরা জাগাবো তোমার, ফোটাবো আশার আলো। হাতে হাতে রাখো, হাতে হাতে রাখো। আর দেরি নয়, জাগো দুর্নীতি রোখো। মানুষ জাগো, জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো। জাগো মানুষ জাগো, 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 জাগো মানুষ, দুর্নীতি প্রতিরোধে জাগো। মানুষ জাগো।